সুনামগঞ্জে বিএনপি 16 ইউনিটে আহ্বায়ক কমিটি ঘোষণা। 2 উপজেলায় হাতাহাতি বিক্ষোভ। প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে জামায়াতের আজকের গণঅবস্থান কর্মসূচি স্থগিত। রাজধানী সহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত। বিএনপি নেতা নোমানের মৃত্যুতে তারেক রহমানের শোক। সর্বশেষ থাকছে সন্ত্রাসীরা বেপরোয়া, আতঙ্কে মানুষ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। সুনামগঞ্জে বিএনপি 16 ইউনিটে আহ্বায়ক কমিটি ঘোষণা। 2 উপজেলায় হাতাহাতি বিক্ষোভ। সুনামগঞ্জে বিএনপির 12টি উপজেলা ও 4টি পৌরসভার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার রাতে এসব কমিটির ঘোষণার পর জেলা জগন্নাথপুর উপজেলায় দলের 2 পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়া দিরাই উপজেলায় কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছেন দলের একাংশের নেতা কর্মীরা। সংগঠন সূত্রে জানা গেছে, গতকাল 2 জন কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে দিনভর সুনামগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় বৈঠক করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি নেতারা। পরে রাতে 12টি উপজেলা ও 4টি পৌরসভার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। প্রতিটি কমিটিতে একজন আহ্বায়ক ও 4 জন করে যুগ্ম আহ্বায়কের নাম ঘোষণা করা হয়েছে। অন্য কোনো পদ বা সদস্যের নাম ঘোষণা করা হয়নি। 16 ইউনিটের আংশিক কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য মুনাজ্জির হোসেন। কমিটির ঘোষণার পর রাত 11টার দিকে জগন্নাথপুর উপজেলায় সংগঠনের এক পক্ষ আনন্দ মিছিল বের করে। পরে জগন্নাথপুরের পৌর পয়েন্ট 2 পক্ষের নেতা কর্মীদের মধ্যে প্রথম কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একই সময় দিরাই উপজেলা শহরে ঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে মিছিল বের করে একাংশের নেতা কর্মীরা। ঘোষিত কমিটির মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলা আহ্বায়ক হিসেবে আছেন ফারুক আহমেদ, সুনামগঞ্জ পৌরসভায় সাইফুল্লাহ হাসান, বিশ্বম্বরপুর উপজেলায় রাজু আহমেদ, জামালগঞ্জ উপজেলায় শফিকুর রহমান, তাহিরপুর উপজেলায় বাদল মিয়া, মধ্যনগর উপজেলায় আবে আহাদ, ধর্মপাশা উপজেলায় লিয়াকত আলী। গত বছরের 4 নভেম্বরে জেলা বিএনপির কমিটি ভেঙে কলিমুদ্দিন আহমেদকে আহ্বায়ক করে 32 সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল। পরে কমিটিতে দলের নেতা আব্দুল হক সহ আরো 5 জনকে যুক্ত করা হয়। আহ্বায়ক কমিটির প্রথম বৈঠকে জেলার 16টি ইউনিট কমিটি ভেঙে দেয়। পরে এসব কমিটির আহ্বায়ক পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়। এতে প্রায় 400 জীবন বৃত্তান্ত জমা পড়ে। জেলা কমিটির নেতারা বৈঠক করে এসব জীবন বৃত্তান্ত যাচাই বাছাই করেছেন। 16 ফেব্রুয়ারি এমন কমিটি ঘোষণার কথা থাকলেও জেলা কমিটির নেতারা কিছু নাম নিয়ে ঐক্যমতে পৌঁছাতে না পারায় ওই দিন কমিটি ঘোষণা করা হয়নি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জামায়াতের আজকের গণঅবস্থান কর্মসূচি স্থগিত। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের পক্ষ থেকে গতকাল সোমবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ মঙ্গলবার ঘোষিত কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত 25 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। গতকাল সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক মতিউর রহমান আকন্দ এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বৈঠকের বিষয়টি জানিয়েছেন। এতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। রাজধানী সহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর সূত্র এর তথ্য নিশ্চিত করেছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির আজ সকালে গণমাধ্যমকে জানান, সকাল 6টা 40 মিনিট 25 সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। রুবায়েত কবির বলেন, রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 5.1। এটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল। ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরই এ ভূমিকম্পের উৎসস্থল। ফলে বেশি প্রভাব পড়েছে উপকূলের জেলাগুলোতে। বাংলাদেশ থেকে উৎপত্তি স্থল ছিল 501 কিলোমিটার দূরে। বাংলাদেশে এটি অনুভূত হয়েছে খুব কম মাত্রায়। তবে ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশায় উপকূলীয় এলাকায় বেশি অনুভূত হয়েছে। বিএনপি নেতা নোমানের মৃত্যুতে তারেক রহমানের শোক। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা শোক ও সমবেদনা জানিয়েছেন। মঙ্গলবার সকালে আব্দুল্লাহ আল নোমান অসুস্থ বোধ করলে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুল্লাহ আল নোমান 1991 সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 1991 সালে নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য
প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং 2001 সালে নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে কর্মরত ছিলেন। 60-এর দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নোমান যোগ্য দেন ছাত্র ইউনিয়নে। মেরনপন্থী ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরী সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন শেষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে। পূর্ব বাংলা শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি ছিলেন। ভাসানীপন্থী ন্যাপের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। 1970 সালে তাকে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করা হয়। 1971 সালে মুক্তিযুদ্ধে যোগ দেন। যুদ্ধ শেষে আবারও ন্যাপের রাজনীতিতে সক্রিয় থাকেন। জিয়াউর রহমান বিএনপি গঠনের পর 1981 সালে যোগ দেন দলটিতে। চট্টগ্রামের রাউজান ও কোতোয়ালি আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিএনপি সরকারের মন্ত্রিসভায় খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একাধিকবার দায়িত্ব পালন করেছেন। সন্ত্রাসীরা বেপরোয়া, আতঙ্কে মানুষ। দেশ জুড়ে একের পর এক নানা অপরাধ ঘটে চলেছে। ছিনতাই, চুরি, ডাকাতি থেকেও খুন, ধর্ষণও হচ্ছে অবলীলায়। সারা দেশে চলমান ডেভিল হান্ট কর্মসূচির মধ্যেও থেমে নেই অপরাধ চক্রের এসব অপকর্ম। প্রকাশ্যে জনরান্নেও এসব ফৌজদারি অপরাধ ঘটছে। দেশ জুড়ে একের পর এক নানা অপরাধ ঘটে চলেছে। অপরাধীরা কাউকেই তোয়াক্কা করছে না, বরং দিনে দিনে তারাও আরো বেপরোয়া হয়ে উঠছে। অব্যাহত এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে ভীতি ও আতঙ্ক বিরাজ করছে। তবে পরিস্থিতি সামাল দিতে কঠোর অবস্থানে যাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। অবিলম্বে তাদের জোরদার টহল ও নজরদারি শুরু হচ্ছে। বিশেষ করে রাতের বেলা রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে টহল দেবে যৌথ বাহিনী। এছাড়া রাজধানীর প্রতিটি প্রধান সড়কে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী চেকপোস্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনে বিজিবিকেও প্রস্তুত রাখা হচ্ছে। গত রবিবার রাতে রাজধানীর বনশ্রীতে গুলি করে স্বর্ণ ব্যবসায়ী 200 ভরি স্বর্ণ ও 1 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। মোহাম্মদপুর এলাকায় রিকশা থামিয়ে এক নারীর কাছ থেকে ছিনতাই, হাজারীবাগ এলাকায় ডাকাত পড়ার ঘটনা সহ প্রতিদিনই এরকম আরো বহু ঘটনা ঘটে চলেছে। এসব ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় রাজধানী সহ সারা দেশে। এ অবস্থায় রবিবার রাত 3টায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিককে ডেকে ব্রিফিং করে প্রয়োজনীয় অবস্থা নেওয়ার ঘোষণা নেয়। পরিস্থিতি সামাল দিতে গতকাল বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক হয়। এ বৈঠকে সোমবার রাত থেকে অপরাধীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোর হওয়ার সিদ্ধান্ত হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। কোর কমিটির সভায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিদুল রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খোঁজ নিয়ে জানা যায় কয়েকদিন ধরে রাজধানীর কোন কোন এলাকায় বেশি অপরাধ সংঘটিত হচ্ছে সেগুলো পর্যালোচনা করা হয়। সবচেয়ে নাজুক এলাকাগুলোর অপরাধ দমনের কৌশল নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, বিজিবিকেও প্রস্তুত রাখার বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিটি এলাকায় থাকবে গোয়েন্দাদের নজরদারির মধ্যে। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার সন্ধ্যার পর থেকে দেখতে পাবেন কি ঘটতে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওই কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, ছিনতাইকারী ও ডাকাতদের বিরুদ্ধে এক ধরনের জিহাদ ঘোষণা করা হচ্ছে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে যতটুকু কঠোর হওয়া দরকার ততটুকু হবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাজধানীর মোহাম্মদপুর শওকত ইমরান নামের এক বাসিন্দা বলেন, মোহাম্মদপুরের ছুরি ছিনতাইয়ের অন্যতম হটস্পট। আমাদের অনুরোধ, পুলিশের টহল বাড়ানো হোক এবং কঠোরভাবে এসব অপরাধীকে নিয়ন্ত্রণ করা হোক। প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহায়তার অংশ হিসেবে এলাকা ভিত্তিক পাহারা বসানো হোক। পুলিশ সদর দপ্তরের তথ্য বিশ্লেষণে গত বছরের ডিসেম্বরের চেয়ে জানুয়ারিতে অপরাধ প্রবণতা বাড়ার চিত্র উঠে এসেছে। এতে দেখা গেছে গত ডিসেম্বরে সারা দেশে 230টি ডাকাতি ও দস্যুতার মামলা হয়েছে, যেখানে চলতি বছরের জানুয়ারিতে 242টি মামলা হয়েছে। ডিসেম্বরে হত্যা মামলা হয়েছে 204টি, অপরদিকে জানুয়ারিতে 294টি। অপহরণের মামলা ডিসেম্বরে 74টি এবং জানুয়ারিতে 105টি। এছাড়াও ডিসেম্বরে যেখানে ছুরি ছিনতাইয়ের 966টি মামলা হয়, সেখানে জানুয়ারিতে 1059টি মামলা হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলেছেন, সব ঘটনায় নানা কারণে ভুক্তভোগী মামলা করে না, তাই এই পরিসংখ্যানের প্রকৃত চিত্র উঠে আসে না।